নমস্কার। আজকে গল্পকথকৃতির আসরে আপনারা শুনবেন বিমল করের অসময় উপন্যাসের সপ্তম পর্ব। আজকে শুরু করছি জ্যাঠামশাই। আশ্রমের রাস্তায় শৌচির সঙ্গে দেখা হয়ে গেল। অনেকটা তফাৎ থেকে বুঝতে পারিনি সে কার সঙ্গে কথা বলছিল। খানিকটা এগিয়ে আসতে দেখি শচী আমার দিকেই আসছে। অন্য লোকটি তেঁতুলতলার পাশ দিয়ে চাঁদবাবুদের কুঠির দিকে বেঁকে গেল। শচী এগিয়ে আমার কাছাকাছি এসে বলল, আপনি আমায় ডেকে পাঠিয়েছিলেন জ্যাঠামশাই? আমি যাচ্ছিলাম। তোমায় আর যেতে হবে না, আমি যাচ্ছি বলে আমি শচীর হাতের কাছটা ধরে আশ্রমের দিকে পা বাড়ালাম। আপনি আমার খোঁজ করতে আসছিলেন? হ্যাঁ, তোমার বাড়িতেই যাচ্ছিলাম। তা সকাল সকাল কোথায় বেরিয়েছিলে? আমি শচীর বাড়ি পর্যন্ত এসেছি শুনে বেচারি কুণ্ঠিত হয়ে বলল, আমি তো যাচ্ছিলাম, আপনি আবার কেন কষ্ট করে এলেন? আজ 5-7 দিন এদিকে আসা হয়ে ওঠেনি। আশ্রমে তো আমি মাঝে মাঝে আসি শচী। ভাবলাম যাই, নিজেই যাই, বেরিয়ে আসাও হবে। কটা দিন কেমন গুমোট চলছে দেখেছো? আজ 2 দিন না কাঠফাটা রোদ, না তেমন মেঘলা, সবই কেমন ঘোলাটে হয়ে রয়েছে। ওহ, বড় কষ্ট গেছে এই কটা দিন। আজ খানিকটা বাতাস দিচ্ছে। বর্ষার আগে আগে এইখানে দেখেছি এই রকমই হয়। দেখো, 2-4 দিনের মধ্যেই বর্ষা নামবে। কুসুন্ডিয়া থেকে দত্তবাবু এসেছিলেন তো কাল, বললেন ওইদিকে পরশুদিন থেকে খুব বৃষ্টি হয়েছে। কোথায় গিয়েছিলে তুমি সকালে? সময়টা ভালো নয়, তোমার শরীরও ভালো যাচ্ছে না। এরকমভাবে টোটো করে কেন ঘুরে বেড়াও? শচী আমার দিকে তাকিয়ে হাসি মুখে কিছু বলতে যাচ্ছিল, কি মনে করে আর বলল না। আমি তার হাত ছেড়ে দিয়েছিলাম, সে পাশাপাশি হাঁটছিল। আশ্রমের এই রাস্তাটা নিরিবিলি, বাড়িঘর খুবই কম, গাছগাছালি ঘন হয়ে আছে অনেকটা পথ। বিকেলের রোদ নেই, আলো কমে এসেছে। আমি আবার জিজ্ঞেস করলাম, কোথায় গিয়েছিলে শচী? ঠাকুর সিংয়ের কাছে, আমাদের ওই শাল জঙ্গলটা। শচী চোখ তুলে আমার দিকে তাকালো। বিঘে কয়েক শালের জঙ্গল পড়ে আছে শচীদের। একসময় তাদের নিজেদেরই মস্ত কাঠের কারবার ছিল, জঙ্গল ছিল, ইজারা ছিল। এখন আর কিছুই নেই। বাকি যে বিঘে কয়েক জঙ্গল ছিল তা ঠাকুর সিংয়ের কাছে ইজারা দেওয়া। ঠাকুর সিং মানুষটি ভালো, শচীদের কাঠের কারবারের সঙ্গে তার যোগাযোগ ছিল। শচী বোধহয় বাকি জঙ্গলটুকু বেচে দেবার কথাই বলতে গিয়েছিল। কি বলল ঠাকুর সিং? শচী বলল, আমায় কিছু টাকা দিল, বলল तुम तो बिल्कुल सब फेंक दिया बेटा, थोड़ा कुछ रख दो। ঠাকুর সিং খুব বুড়ো হয়ে গেছে ষাটামশাই, একটা পা একেবারেই তো পড়ে গেছে, বাইরে বেরুতে পারে না বছরখানেক। অনেক কথাবার্তা বলছিল, আপনাদের কথাও জিজ্ঞাসা করলো। ওর খুব ইচ্ছে আপনাদের সঙ্গে একবার দেখা সাক্ষাৎ করে। বুড়ো হয়ে গেছে তো কোথাও যেতে পারে না, কথা বলতে বলতে কাঁদে। আমিও তো বুড়ো, বুড়োরাই বুড়োদের জন্য কাঁদে। ঠিক আছে, একদিন যাব ওকে দেখতে। অনেকটা দূর বলেই আমি যেতে পারি না। তা এই বর্ষাটা পড়ুক, একদিন যাব। আশ্রমের কাছাকাছি পৌঁছে মনে হলো শচীকে নিয়ে আশ্রমের মধ্যেই কোথাও বসি। শচী, আগে তোমার সঙ্গে আমার দরকার আছে, চলো তো আশ্রমে গিয়ে একটু বসি। আপনি বাড়িতে যাবেন না? আশ্রমেই চলো। আমাদের স্বামী অমৃতানন্দজি ওই ছোট্ট পুকুরটির পশ্চিম দিকের পাড়টি বাঁধিয়ে বেশ করেছেন। বাগানের পাশে ঘাটটি বড় চমৎকার লাগে। শচী আপত্তি করল না। আশ্রমটাই এখন ফাঁকাই প্রায়। মন্দিরের দিকে 2-1 ঘুরে বেড়াচ্ছে। ছোট স্বামীজিকে দেখলাম তাদের ঘরের দিকে ঘোরাফেরা করছেন। কাঁকড়ের রাস্তাটুকু পেরিয়ে আমি শচীকে নিয়ে ঘাটের দিকে এগিয়ে গেলাম।
এই আশ্রমটা আরও ভালো হতে পারত। 10-12 বছর ধরে কোনো কাজ হয়নি। পূর্ণানন্দজি আশ্রমটি শুরু করেন, তার অনেক স্বাদ ছিল, প্রাণ ঢেলে পরিশ্রমও করেছিলেন। হঠাৎ তিনি দেহ রক্ষা করেন। তারপর যিনি ভার নিলেন তিনি একেবারেই অপদার্থ। নিজের ঘরটুকু সাজিয়ে খেয়ে দিয়ে শুয়ে আরাম করে আরও নানা রকম দৃষ্টিকটু কাজ করে আশ্রমের দুর্নাম করলেন। আশ্রমই বন্ধ হয়ে যাবার অবস্থা হলো। তাঁকে সরিয়ে দিয়ে অমৃতানন্দজিকে পাঠানো হলো। অমৃতানন্দজি কাজের মানুষ, বিচক্ষণ, উদ্যোগী। তার হাতে পড়ে আশ্রমটা আবার সুন্দর হয়ে উঠেছে। মাথায় নানা রকম চিন্তা ঘুরছে স্বামীজির। দু একটা বড় কাজে হাত দেবার ইচ্ছে। আশ্রমের এলাকাও তাই খানিকটা বাড়িয়ে নিতে হয়েছে তাকে। বাঁধানো ঘাটে এসে শচীকে নিয়ে বসলাম। কয়েক ধাপ মাত্র সিঁড়ি। পুকুরের অন্য 3টে পাশ কাঁচা। কাঠের গুঁড়ি পুঁতে কাঁচা পাড়ও মজবুত করা হয়েছে। গরমে পুকুরের জল শুকিয়ে তলায় নেমে গেছে, তবু পরিষ্কার। চারদিকে গাছপালা, আম, নিম, কদম। ডান দিকে বেড়া দিয়ে ফুলের বাগানও তৈরি হয়েছে। এই জায়গাটি বড়ই মনোরম। আকাশে গোধূলি ফুরিয়ে আসছিল। আজ বোধ হয় ত্রয়োদশী, শুক্লপক্ষ। পথশ্রম কাটিয়ে নিতে আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। শচীও নীরব। বাতাস ছিল আজ। শেষে আমি বললাম, শচী, তুমি সুহাসের চিঠি পেয়েছো? শচী আমার দিকে তাকালো। তার মুখ চোখ বলছিল যে সে খানিকটা অবাকই হয়েছে। বলল, নতুন চিঠি তো কিছু পাইনি। আগে পেয়েছো? হ্যাঁ, কেন জ্যাঠামশাই? তুমি ওকে কিছু কাগজপত্র দিয়েছিলে? কাগজপত্র মানে আমার অসুখের ওই ডাক্তারদের ওইসব কাগজ। তা সুহাস তোমায় কিছু লেখেনি? হ্যাঁ, লিখেছিল, তবে ও খুব ব্যস্ত, কাগজপত্র ভালো জায়গায় দেখাতে পারছে না। তুমি একবার কলকাতায় যাও না। কলকাতা? হ্যাঁ, কলকাতায় না গিয়ে কি এসব হয়? ওই ডাক্তারি কাগজপত্র দেখে কেউ কি ঠিক করে কিছু বলতে পারে? নিজের চোখে রোগীকে তো দেখতে হবে। দেখো শচী, পরের মুখে ঝাল খেয়ে ডাক্তারি হয় না। শচী কেমন দুর্বলভাবে আমার দিকে তাকিয়ে থাকলো। আমার মনে হলো সে যেন বুঝতে পারছে না কথাটা। তাকিয়ে থাকতে থাকতে বলল, সুহাস তো আমায় কিছু লেখেনি। তোমায় লেখেনি কেন তা তো আমি জানি না। এই বয়সে শচীর সঙ্গে এমন করে কথা বলতে আমার দুঃখই হচ্ছিল। সুহাস তাকে কিছু লেখেনি। কেন লেখেনি তা আমি জানি। শচীকে ভয় পাইয়ে দেবার মতন আমি কিছু বলতে চাই না। আবার আমি চাই না সে আর অবহেলা করে। সুহাসকে তো তুমি জানোই শচী, ওর ঘর সংসারের কথাবার্তায় গরজটা একটু কম, কিছুই বোঝে না। ওর উচিত ছিল যাওয়ার সময় তোমার সঙ্গে করে কলকাতায় নিয়ে যাওয়া, একবার ঘুরে আসতে। এমন কিছু তো দূর জায়গা নয় কলকাতা। সুহাস কি আপনাকে তাই লিখেছে জ্যাঠামশাই? আমায় ঠিক লেখেনি, আমি শুনলাম। মানে ওই যে ওই ছেলেটি সুহাসের বন্ধু অবিন, অবিন তো কলকাতা থেকে একটা চিঠি পাঠিয়েছে। তাতে লিখেছে সুহাসের সঙ্গে ওর দেখা হয়েছিল, তোমার কি অসুখ বিসুখের কথা জিজ্ঞেস করতে বলেছিলে। হ্যাঁ হ্যাঁ, অবিন বাবুকে তো আমি বলেছিলাম। উনি আপনাকে চিঠি লিখেছেন? হ্যাঁ, অবিনই লিখেছে। তোমার অসুখ নিয়ে ঠিক লেখেনি, মানে ওই কথায় কথায় লিখেছে। আমার নিজেরই মনে হলো, তোমার নিজেরই যখন অত চিন্তা, মনের মধ্যে খুঁতখুঁতি, তখন একবার দেখিয়ে এলেই পারো। শচী, আমিও যে হাফ ডাক্তার, হোমিওপ্যাথি। হালকা করে হাসলাম, যেন শচীর মনে কোনো সন্দেহ না হয়। শচী অনেকক্ষণ আর কথা বলল না। আমিও চুপ করে থাকলাম। তারপর বলল, এখানে আমার কিছু তো কাজকর্ম ছিল। তোমার যা কাজ তা খুব জরুরি নয়,
তাছাড়া তুমি এবার পুজো পর্যন্তই এখানে থাকছো, এখন একবার কলকাতা ঘুরে আসতে পারো। আমি শচীর আগ্রহ দেখছিলাম না, চুপ করে বসে থাকলো। অত কি ভাবছো বলো তো? না, আচ্ছা দেখি। দেখার কিছু নেই সচি, তুমি চলে যাও। আমি যদি আগে জানতাম তুমি সুহাসকে কাগজপত্র দিচ্ছ, আমি তোমায় তক্ষুনি বলতাম ওর সঙ্গেতে কলকাতায় চলে যাও, এতদিনে ঘুরে আসা হয়ে যেত। ঘুরে আসতাম না জ্যাঠামশাই, ঘুরে হয়তো আর আসতাম না। ঘুরে আসতে না? কেন? আমার গায়ের মধ্যে কেমন একটা করে উঠল, বুকের মধ্যেও। শচীর বলার ধরনটি মনের মধ্যে বড় লাগে। কথা বলল না শচী, বাঁধানো ঘাটের সিমেন্টে হাত বোলাতে লাগলো মাথা নিচু করে। ও আমার কথায় কিছু সন্দেহ করেছে, না মনে মনেও জেনে বসে আছে সব, তা আমি বুঝতে পারছিলাম না। মাথার উপর সন্ধেটা নেমে এলো। এই অন্ধকারের ভাবটুকু অল্পক্ষণের। শুক্লা ত্রয়োদশীর চাঁদ উঠে যাবে। মন্দিরের দিক থেকে শান্ত করে ঘণ্টার শব্দ ভেসে এলো। রুচি? হ্যাঁ জ্যাঠামশাই। তুমি ও কথা বললে কেন? আমার আমার তাই মনে হয় জ্যাঠামশাই। তোমার মনে হওয়াটা কিন্তু ঠিক নয়, আর হবেই বা কেন? তুমি কি তোমার অসুখ জানো? যদি জানতেও তবু তোমার মনে হওয়াটা ভুল হতো, কারণ তুমি ডাক্তার নও। সচি তার মাথার ছোট ছোট চুলের ওপর হাত বুলিয়ে আস্তে আস্তে বলল, আমি আমি আমার অসুখটা জানি না জ্যাঠামশাই, তবে এইবারে হাসপাতালে পড়ে থাকতে থাকতে আমার মনে হয়েছে যে আর বেশি দিন আমার নেই। ছেলেটার মুখ দেখে আমার বুক দুঃখে ভরে যাচ্ছিল। ওর মনের কথাটা আমার অজানা নয়। মনে মনে ও ভেবে নিয়েছে দিন ওর ফুরিয়ে এসেছে। এটা একরকম বিশ্বাসও হয়ে গিয়েছে ওর। এখানে যেটুকু যা রয়েছে বেঁচে বর্তে দেবার চেষ্টা করছে। টাকাটা কোথাও দিয়ে থুয়ে সেখানেই বাকি দিনগুলো কাটাতে চায়। আমার যে এটা পছন্দ তা নয়, বারণ করেছি, কিন্তু যখন বারণ করেছিলাম তখন আমি জানতাম না তার অসুখটা এমন ভয়ঙ্কর ধরনের হতে পারে। অবিনের চিঠি পেয়ে জানলাম ভয়টা কোথায়। আজ আমার নিজেরই মনের জোর নেই, ওকে কি করে সাহস জোগাবো? আমি বললাম, রুচি, তুমি যেটা ভাবছো তা কিন্তু ঠিক নয়। তুমি ভাবলেই তোমার দিন ফুরিয়ে যাবে না, আবার না ভাবলেও তোমার দিন পিছিয়ে যাবে না। ওটা কিন্তু ভাগ্য। ভাগ্যের আর কতটা জোর থাকবে জ্যাঠামশাই? কেন? আমার ভাগ্য নেহাত দয়া করে এতটা টেনে এনেছে, আর কত জোর থাকবে? থাকবে, আরও থাকবে। দেখো সচি, সংসারে এসে শুধু মন্দর হিসেব কিন্তু করতে নেই। আমরা সাধারণ মানুষ, হিসেবটা না করে পারি না তা ঠিক, তবে তাতে মন ভাঙে। তিল তিল করে শুধু দুঃখটাই জমা হয়। দুঃখ কার নেই বলো তো? পশু পাখিরও আছে, আমাদের কারোর কম কারোর বেশি দুঃখ। তোমার বেলায় ভগবান অবুঝ হবেন এমন মনে করছো কেন? ওসব ভাবনা না ভেবে তুমি যা উচিত তাই করো। কলকাতায় যাও, একবার ডাক্তার দেখিয়ে ফিরে এসো, তোমার মনের জোর পাবে। তাছাড়া তুমি যদি অতই নিশ্চিন্ত হতে তবে কাগজপত্র সুহাসের হাতে গুঁজে দিতে না। অবশ্য দিয়ে ভালোই করেছ, আরও ভালো করতে যদি কলকাতায় চলে যেতে। শচী নিরুত্তর থাকল। বসে থাকতে থাকতে দেখি সন্ধে হয়ে গেছে। গাছের অন্ধকারে একটা টিয়া ডাকল। রেল স্টেশনের দিক থেকে ঝড়ের বেগে মালগাড়ি চলে যাবার শব্দ আসছিল। শচী জিজ্ঞেস করল, আপনাকে একটু এগিয়ে দিয়ে আসি, এবার উঠবেন তো? আর একটু বসি, এক্ষুনি জ্যোৎস্না উঠবে, রাস্তা হাঁটতে আমার অসুবিধে হবে না। আশ্রমের ভিতরে যাবেন? না না, আজকে থাক। আমরা চুপচাপ বসে থাকলাম। মন্দিরে সন্ধে পুজো হলো, ঘণ্টা থেমে গেল।
খুব নিস্তব্ধ হয়ে এলো চারপাশ। জ্যাঠামশাই, বলো বাবা, আয়নার বিয়ের কতটা হলো? মানুর কাছে শুনেছিলাম সম্বন্ধটা বোধহয় ভেঙে গেল সচি। ভেঙে গেল? আজ সুহাসের কাছ থেকে যেরকম চিঠি পেলাম তাতে মনে হচ্ছে ওই দিকটা আর এগুবে না। কিন্তু আমি তো শুনেছিলাম যে সম্বন্ধটা ভালো ছিল। আমিও ভেবেছিলাম হয়ে যাবে। আরও খানিকটা বসে আমরা উঠলাম। আশ্রমের বাইরে এসে দেখি জ্যোৎস্না নেমে গেছে। সচি, আগে তুমি যখন কলকাতায় যাবে তোমার সঙ্গে ওকে পাঠিয়ে দেব। দিন কতক থেকে আসুক তার দাদার কাছে। এই জায়গাটা বড় একঘেয়ে হয়ে গেছে ওর। শরীরটাও দেখছি শুকিয়ে যাচ্ছে। রোজই প্রায় মাথা ধরা নিয়ে শুয়ে থাকে সন্ধেবেলায়। পাশাপাশি হাঁটছিলাম আমরা। হাঁটতে হাঁটতে শচী বলল, আপনি আমার জন্য মিথ্যে দুর্ভাবনা করছেন। কলকাতায় গিয়ে আমার কোনো লাভ হবে না। লাভ লোকসানের হিসেবটা তুমি না হয় নাই বা করলে। ধরো লোকসানই হলো, তাহলেও তো তোমার আফসোসের কিছু থাকবে না। ভাগ্য আমরা পাল্টাতে পারি না সচি, কিন্তু ভাগ্য কি তাও তো আমরা জানি না। শচী আর কোনো জবাব দিল না, নিচু মুখে হাঁটতে লাগলো। শিমুল গাছটা পেরিয়ে আসতেই চাঁদের আলোয় পথ ফুটে উঠল। গরুর গলার একটা মালা পড়ে আছে একপাশে, বনতুলসীর গন্ধ উঠছিল। আমি বললাম, দেখো সচি, আমার কি হবে শুধু এই ভাবনা ভেবেই সংসারে আমি বেঁচে থাকতে পারি না। তুমি তোমার কথাটা না হয় ভুলে যাবার চেষ্টা করো। আমরাও তো তোমার আত্মীয়ের মতন। তোমার জন্য আমাদেরও দুর্ভাবনা থাকে। আমিই বলছি, তুমি অত হতাশ হয়েও না, মুষড়ে পড়ো না। তুমি কলকাতায় যাও, সুহাস রয়েছে, অবিন আছে, তোমার কোনো অসুবিধে হবে না। মনের মধ্যে একটা ভয় পুষে রাখার চেয়ে সাহস করে ভাগ্যের মুখোমুখি না হয় দাঁড়ালে, তাতে তো কোনো ক্ষতি নেই। তুমি বুদ্ধিমান। শচী আমার কথা কান দিয়ে শুনছিল কিনা বুঝতে পারছিলাম না, সাড়া শব্দ দিচ্ছিল না। যেতে যেতে শেষে আমি বললাম, তুমি দু একটা দিন ভেবে দেখো। তোমার যদি ভয় করে তো আমি তোমার সঙ্গে যাব। আপনি? হ্যাঁ, আমি। কেন? না, আপনাকে তো কোনোদিন আমি এখান থেকে যেতে দেখিনি। আমি কি চিরটাকাল এখানেই থাকবো সচি? সকলেই গেছে, আমিও যাবার জন্যই বসে আছি। তার আগে তোমার সঙ্গে একটু ঘুরে আসব। মানুষ তো বুড়ো বয়সে তীর্থও করতে চায়। ছেলে মেয়েদের দুঃখের দিনে, বিপদের দিনে তার পাশে পাশে থাকাটাও তো বড় কথা। শচী কেমন যেন আশ্চর্য চোখ করে আমার দিকে তাকিয়ে থাকলো। বাড়ির ফটকের সামনে মানু দাঁড়িয়েছিল। আমি কাছাকাছি এলে সে নিজেই ফটক খুলে দিল। শচী আমার সঙ্গে আধা আধি পথ এসে ফিরে গেছে। আসতে সে চেয়েছিল, আমি আর টেনে আনিনি বাড়ি পর্যন্ত। মানু বলল, কোথায় গিয়েছিলে? সচির কাছে। মানু আমার দিকে চোখ তুলে তাকিয়ে থাকল। তারপর অন্যমনস্কভাবে ফটকটা আস্তে আস্তে বন্ধ করল। আমি হাত দিয়ে ঠেলে ফটকটা পুরোপুরি বন্ধ করে আংটাটা লাগিয়ে দিলাম। শচীর কথা মানুকে কিছু বলিনি। একবার ভেবেছিলাম বলবো, মানুর পরামর্শ নেব, পরে আর বলিনি। খানিকটা সাবধান হওয়া ভালো। শচী এই বাড়িতে মাঝে মাঝে বেড়াতে আসে। বেড়াতে এলে মানুষ সঙ্গে তার গল্প স্বল্প হয় বেশি। মানুষ সঙ্গে শচীর যেরকম সম্পর্ক, তাতে মানু মুখ ফসকে সবই বলে দিতে পারে। ভেবে ভেবে আমার মনে হয়েছিল, মানুর মুখ থেকে কোনো রকমে যদি এমন কিছু শুনতে পায় শচী যাতে তার সন্দেহ হয়, তবে সেটা ভালো হবে না। মানু বুদ্ধিমতী, খুব চাপা স্বভাবের মেয়ে। তবু আপদে বিপদে মানুষের বুদ্ধি ঠিক থাকে না। আমার মতন বুড়ো মানুষেরই তো দেখছি থাকছে না।
শচীকে আমি যতই বুঝই যে তার ভয় পাবার কিছু নেই, তবু সে কি আর কোথাও একটু সন্দেহ করেনি? মানু বলল, সকালে তুমি শচীদার খোঁজে লোক পাঠালে, বিকালে আবার নিজে ছুটলে। হ্যাঁ, সচিকে একটু দরকার ছিল। বাগান দিয়ে আমি হাঁটছি, মানুও আমার পাশে হাঁটছে। শুক্লা ত্রয়োদশীর চাঁদে যেন পূর্ণিমা দেখা দিয়েছে, বাগান ভরা জ্যোৎস্না। জ্যাঠামশাই, তুমি শচীদাকে কলকাতায় পাঠাতে চাইছ? তুই জানিস? হ্যাঁ। কে জানালো তোকে? সুহাস? মানু কিছু বলল না। যেন সে কেমন করে জানলো এটা কোনো বড় রকমের কথা নয়। আমি ভেবে পেলাম না খবরটা তাকে কে জানালো। সুহাস আমাকেই কিছু জানায়নি। কেন জানায়নি তা বুঝতে পারি। অবিনের চিঠিতেই সেটা লেখা আছে। সুহাস কি মানুকে জানিয়ে রেখেছে? পাছে তার জ্যাঠামশাই ব্যস্ত ব্যাকুল হয়ে কি না কি করে বসে। কি বলল শচীদা? শচী যে কি বলল আমি নিজেই স্পষ্ট করে বুঝিনি। সে শেষাবধি রাজি হয়েছে বলেই আমি ধরে নিয়েছি। শচী আবার কাল আসবে। আমি বললাম, বুঝিয়ে সুঝিয়ে বললাম তো, দেখি কি করে। যাবে হয়তো। বলল না? তেমন করে তো বলল না, তবে নিমরাজি মনে হলো। মানু বাগানের গাছপালার পাশ দিয়ে সিমেন্ট বাঁধানো ছোট বেদিটার কাছে এসে দাঁড়ালো। আমি খেয়াল করিনি আমরা পথ ছেড়ে বাগানে এসে দাঁড়িয়েছি। আমি তো বুঝিয়ে বললাম, তুমি কলকাতায় গিয়ে একবার দেখিয়ে এসো। মনে মনে একটা দুশ্চিন্তা রেখে লাভ কি? তাতে আরও ক্ষতিই হবে। কলকাতায় গিয়ে থাকতে তো কোনো অসুবিধা নেই। সুহাস রয়েছে, অবিন রয়েছে। দেখা যাক কি করে। আর আমিও না হয় সঙ্গে থাকব। তুমি? আমিও যাব বললাম। কি হয়েছে আর যেতে? ওর যদি মনে ভয় টয় থাকে, আমি সঙ্গে থাকলেও একটু সাহস পাবে। এই বয়সে তুমি ছুটোছুটি করবে কি করে? শচীদা কলকাতায় গেলে তাকে দেখার লোকের অভাব হবে না। দেখার লোকের অভাব শচীর হবে না জানি। সুহাস আছে, অবিন আছে, কিন্তু দেখার লোকটাই বড় কথা নয়। সহায়র মানুষটাও তার চাই। এই সহায় তার কে হবে? আমি বললাম, না রে, আমায় ছুটোছুটি করতে হবে না। শচী যদি আমায় তার সঙ্গে পেলে ভরসা পায়, আমি যাব। আরও যদি একাই যেতে রাজি হয় তবে অন্য কথা। শচীদাকে তুমি যতটা ভাবছ ততটা নয়। সে যদি যেতে রাজি হয় একাই যেতে পারবে। মানু আমায় কি বোঝাতে চাইলো আমি বুঝতে পারলাম না। সন্ধে পেরিয়ে যাচ্ছিল, আমার পুজোর ঘরে যাবার সময় পেরিয়ে যাচ্ছে। মানু এখন হয়তো বাগানে বেরিয়ে বেড়াবে, খানিক বসবে। আমি আর না দাঁড়িয়ে ঘরের দিকেই পা বাড়ালাম। বারান্দায় উঠে আসতেই আয়নার কুকুরটা ডাক ছেড়ে ঘরের দিকে ছুটল। তাকিয়ে দেখি রেলিং ঘেঁষে আয়না দাঁড়িয়ে। ওকে দেখলে আজকাল আমার মনে হয় আনুটাই আমার বুকের কাছে ভার হয়ে বসে আছে। কি যে করি মেয়েটাকে নিয়ে বুঝতে পারি না। মনে মনে বড় আশা করেছিলাম খোকা যে বিয়ের সম্বন্ধটা ঠিক করেছে সেটা ঠিক হয়ে যাবে। হয়ে গেলে আমিও নিঃশ্বাস ফেলে বাঁচি। বরাত মন্দ, এমন ভালো সম্বন্ধ ভেঙে যেতে বসেছে। শচীকে মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে একা একা আসবার সময় আমার একটা কথা মনে হয়েছে। শচীকে নিয়ে আমি যদি কলকাতায় যাই তবে একদিন সুহাসকে সঙ্গে নিয়ে সেই ছেলেটির বাড়িতে যাব। নিজে গিয়ে দেখা করে কথাবার্তা বললে ছেলেদের বাড়িতে গুরুজনদের মত পাল্টাতেও পারে। সুহাস ছেলে মানুষ, সাংসারিক বুদ্ধি তার কম। তার বলা কওয়া হয়তো ওদের মনে ধরেনি। আনুকে ডাকলাম। প্রথম ডাকে সে মুখ ফিরিয়ে তাকালো, আবার ডাকতেই আমার কাছে এসে দাঁড়ালো। কিরে, আজও তোর মাথা ধরে আছে নাকি? না, ধরেনি। বাইরে বাগানে খানিক বেরিয়ে আয়, ভালো লাগবে। কি আজকাল তুই বাড়ির মধ্যে সারাক্ষণ বসে থাকিস? আনু চুপচাপ। আমি লক্ষ্য করে দেখেছি আনু এখন বাড়ির মধ্যেই চুপচাপ কাটায়। তার বন্ধু বিনু
এক আধ দিন বাইরে নিয়ে গেলেও বোধহয় বেশি দূর টেনে নিয়ে যেতে পারে না। কাছাকাছি গিয়েই সে ফিরে আসে। আনুর স্বভাব এইভাবে রাতারাতি পাল্টে যাবার তো কথা নয়। মেয়েটার শরীর স্বাস্থ্য হয়তো ভেতরে ভেতরে খারাপ হচ্ছে, খানিকটা একঘেয়েমিও লাগে বোধহয়। আনু, কলকাতায় যাবি? কলকাতার কথায় আনু মুখ তুলে আমার দিকে তাকালো। কিরে, যাবি নাকি? যাব। আনুর মুখটি দুমুহূর্ত নজর করে দেখলাম, নিতান্ত ঝোঁকের মাথায় যেন বলল, আচ্ছা দেখি তোকে দিন কয়ে কলকাতা ঘুরিয়ে আনা যায় কিনা। বলে আনুকে আমি ছেলে মানুষের মতন একটু লোভ দেখালাম। তারপর চলে যেতে গিয়ে বললাম, অনেক দিন তুই আর বাজনাটা নিয়ে বসিস না, যা না আজ একটু বস, আমি পুজোর ঘর সেরে আসব। আয়না দাঁড়িয়েই থাকলো। ঘরে এসে কাপড় জামা ছেড়ে কলঘরে ঢুকতেই মাথাটা কেমন ঘুরে গেল। পাশে জানলা ছিল, কোনো রকমে সামলে নিলাম। কিছুক্ষণ কেমন একটা অস্বস্তি হচ্ছিল, অস্বস্তি সমস্ত শরীরেই। সামান্য ঘাম হলো কপালে। মাসখানেক আগে আরও একবার এইরকমই হয়েছিল। হজমের গোলমাল, গরম, বুড়ো বয়সের দুর্বলতা, নানা কারণেই এমন হতে পারে। আজ যে কেন হলো আমি বুঝতে পারলাম না। দুশ্চিন্তা দুর্ভাবনার জন্য হতে পারে। কাল সারা রাত ভালো ঘুম হয়নি, শারীরিক ক্লান্তির জন্য হয়েছে হয়তো। ভালো করে হাত মুখ ধুয়ে গা মুছে ঘরে এসে আমার পুজোর কাপড়টি পরে ঠাকুর ঘরে গেলাম। এই ঠাকুর ঘরটি আমার মায়ের। আমার বাবা নিজে ঠাকুর দেবতায় খুব একটা নিষ্ঠাবান ছিলেন না। শেষ বয়সে নেহাতি যেন নিতে হয় বলে মন্ত্র নিয়েছিলেন। তার গরজ তেমন কিছু আমি দেখিনি। আমার মা ছিলেন ধর্মপ্রাণা। মায়ের জন্যই এই ঠাকুর ঘর। ঘরটা লম্বা চওড়ায় অনেকটা, পাথর বসানো মেঝে, দেওয়ালে তাক, জানালাগুলো বড় বড় খড়খড়ি আর কাচের সার্সি দেওয়া। ঠাকুর দেবতার মূর্তি, পট, পুজোর সামগ্রীর অভাব নেই। মা নিজে হাতে এইসব সাজিয়েছিল। সকাল বিকেল এই ঘরে সময় কাটাতো অনেকক্ষণ। মা মারা যাবার পর ঠাকুর ঘরের সেই ঝকঝকে ভাবটা মরে গেছে। ঠাকুর দেবতায় ধুলো জমেছে পুরু হয়ে, নাড়াচাড়ায় কিছু ভেঙে চুড়েও গেছে। পটগুলোর রং ময়লা হয়ে গেছে। পুজোর জিনিসপত্র রাখা আছে একটা কাঠের সিন্দুকে। মা মারা যাবার পর আমাদের পরিবারের এই ঘরে তেমন যত্নের হাত আর পড়েনি। মণি, আমার স্ত্রী, এবাড়ির বড় বউ, উদাস প্রকৃতির ছিল। ঠাকুর ঘরে তার আসা যাওয়া থাকলেও সে ওই নিয়ে সারাদিন পড়ে থাকতে পারত না। তার বিশ্বাস ছিল, ভক্তি ছিল, কিন্তু তার মনে কোনো যে দেবতার আসন ছিল আমি বুঝে উঠতে পারিনি। আমাদের হিন্দু বাড়ির মেয়েরা স্বাভাবিকভাবে যে ধর্ম সংস্কার মেনে নিয়ে সংসারে চলে, তেমন সংস্কার মনির ছিল, আমার ভাতৃবধূরও ছিল। মণি ঠাকুর ঘরের কাজকর্ম করত, বাড়ির বউ হিসেবে সংস্কার বসে, মনের টানে নয়। আমাদের সমাজে দু ধরনের ভক্তি দেখা যায়, একটা আচারসম্মত, অন্যটা প্রাণের আকর্ষণ। আমার মা ছিল প্রথম দলে, আর আমার স্ত্রী ছিল অন্যটা। তার দেবতা ছিল ঠাকুর ঘরের বাইরে। সেটা কেমন দেবতা আমি বুঝতে পারি, বলতে পারি না। সে দেবতা আকার নিয়ে আসে না, সে যে নিরাকারও নয়, অথচ আমাদের দিন রাত্রি সুখ দুঃখ জীবন সব যেন একাকার করে সেই দেবতা দাঁড়িয়ে আছে। তাকে ভালোবাসলে হয়তো অনুভব করা যায়, কিন্তু চোখে কি দেখা যায়? মণি বলতো, সবই যে দেখতে হবে তা কেন গো, তুমি আমার প্রাণটা কি দেখতে পাও? আবার কখনো গম্ভীর হয়ে বলতো, তার দেবতা শিব। অথচ আমি জানি এই আমাদের ঠাকুর ঘরের শিব নয়। ঠাকুর ঘরের বাইরে এই জগতে বহু সুরের প্রবাহের মধ্যে যে বৈরাগ্য সুরটি ছড়ানো আছে, এ হলো তার সঙ্গে সুর বাঁধা। মণি খানিকটা অদ্ভুত ছিল। এই বাড়ির বড়োর কর্তৃত্ব, মর্যাদা, সম্ভ্রম সে চায়নি, নেয়ও নি। হাত না পেতেও যা পাওয়া যায় মণি তাও নিত না। তার ছিল নির্লিপ্ত ভাব। সে আমাদের মায়ায় জড়িয়েও তার নিজের পথ খুলে রেখেছিল।
আমার ভাই প্রতাপ আর মণি এই দুজনের একবার মান অভিমানের পালা হয়েছিল। কী ঘটনা নিয়ে তা আজ আমার আর মনে নেই। শুধু মনে আছে মণি তার তোরঙ্গ থেকে এক গাদা কাপড় চোপড় এনে জ্বলন্ত উনুনে ফেলে দিল, আর আমার ভাইটি সেই কাণ্ড দেখে তার বৌদির পা জড়িয়ে কাঁদতে লাগলো। বাবা তখন বেঁচে। বড় বৌমার মাথার দোষ হয়েছে কি না তা দেখবার জন্য উঁকি মেরে নিজের ঘরে ফিরে গিয়ে আমায় ডেকে বললেন, বৌমাকে অকারণে বিরক্ত করো না। মণিকে আমি কোনো দিনই বিরক্ত করিনি। তার দেবতাকে আমি যখন থেকে আন্দাজ করতে পেরেছি তখন থেকেই বুঝতে শিখেছি ও আমার যতটা স্নেহের, অন্তরের, ততটাই আবার দূরের। মণি যখন চলে গেল তখন আমি যেন হঠাৎ কোনো জলের তলায় ডুবে গিয়ে দমবন্ধ হয়ে গিয়েছিলাম। আমার কোনো চেতনাই ছিল না। আমার শুধু বারবার মনে হতো এমন কথা ছিল না, মণি আমায় বলেনি তো সে চলে যাবে। আমি না জানিয়ে মণি কোথাও যেত না, কিচ্ছু করতো না। সে বলতো আমি নাকি ভেবে মরব। মণি যখন সত্যি সত্যি চলে গেল তখন কিন্তু বলে গেল না। সে চলে যাবার পর আমি পুজোর ঘরের দরজায় এসে দাঁড়িয়ে কিছুদিন কাটিয়েছি। তারপর ঘরের মধ্যে ঢুকে পড়েছি। আমার কাছে মায়ের আমলের এই পুজোর ঘর আমাদের পারিবারিক সংস্কার। না এসে পারিনি। এই ঘরে আমার জন্য একটি আসন আছে, একটি প্রদীপ আছে, মা যেটি নিজের হাতে জ্বালাতো। বরাবর এই ঠাকুর ঘরে সন্ধ্যের মুখে জ্বলে উঠেছে কয়েকটি কর্পূর, সামান্য ধুনো, এর বেশি উদাহরণ নেই। মায়ের অত ঠাকুর দেবতা, পট আমার ভগবান নয়। আমার আরাধ্য যিনি, তিনি আমার চোখের সামনে পট হয়ে যতটুকু আছেন তার বেশি রয়েছেন মনে। আমি তাকে বর্ণনা করতে পারি না। পুজোর ঘর থেকে বেরিয়ে কাপড় ছেড়ে ফতুয়াটা গায়ে দিয়েছি। মানু আমার সন্ধেবেলার দুধটুকু নিয়ে ঘরে এলো। আমি বললাম, পুজোর ঘরটায় ঝুলমলা জমেছে রে, একটু ঝাড়া মোছা করাস। কমলা তো রোজই মুছে দেয়। জিনিসপত্র নাড়ানাড়ি করে ধোয়া মোছা করতে হবে, কমলা একা পারবে না, কার্তিককেও বলিস। মানু আর কিছু বলল না। সংসারের সব দিকে নজর থাকলেও পুজোর ঘরে তার চোখ বড় একটা পড়তে দেখি না। আমাদের পরিবারের একটা বাৎসরিক নারায়ণ পুজো আছে, মায়ের হাতেই চল হয়েছিল। সেই পুজোটুকু 3 পুরুষ ধরে বজায় আছে। মা মারা যাবার পর মানুর মা শ্বশুরবংশের সেই পুজোটা ধুমধাম করেই করত। এখন মানু অনুষ্ঠানটা মেনে চলে এই মাত্রই। যে ধরনের ধর্মাচরণ আমাদের বাড়ির মেয়েরা সচরাচর করে থাকে, মানুর তা নেই। পুজোর ঘরে সে কমই ঢোকে। আনু বাড়িতে না থাকলে সন্ধ্যের আলোটুকু দিয়ে আসে, তার বেশি আমার কিছু চোখে পড়েনি। মেয়েটাকে দেখে আমার একসময় মনে হতো বয়স বাড়লে, মন খানিকটা সুস্থির হলে সে ঠাকুর দেবতার ওপর নির্ভর করবে। মানু এখনো পর্যন্ত তা করেনি। তার ভাবসাব দেখে মনে হয় পুজো আর্চায় তার মতি নেই, আস্থাও নেই, বরং উপেক্ষাই রয়েছে। মানুর মা মেয়ের মন বসাবার জন্য দেবদ্বিজের চেষ্টা করেছিল, তাতে কিছু ফল হয়নি। মাঝে মাঝে আমি ভাবি কদিন পরে মানুর অবলম্বন কি হবে। এখন পর্যন্ত আমরা তার অবলম্বন হয়ে আছি। এরপর কেদারায় বসে দুধ খেতে খেতে দেখি মানু দাঁড়িয়েই আছে। সে কিছু বলবে বলে মনে হলো। কিছু বলবি? সুহাসের চিঠি পেয়েছ? আয়নার কথা কিছু লেখেনি? সুহাসের চিঠি এসেছে গতকাল। আজ এতটা পরে মানু তার খোঁজ করছে। আমি জানতাম এই খোঁজ সে করবেই। কাল সারাটা দিন বড় উৎকণ্ঠায় কেটেছে। সবসময় মনে হয়েছে মানু এসে জিজ্ঞেস করবে আয়নার কি হলো। আজ সকালটাও অস্বস্তিতে কেটেছে। তবু মানু কাল সারা দিন বা আজ সকালে কিছুই জানতে আসেনি। কেন আসেনি জানি না। মানুর কথায় আমি খানিকটা অবাক হচ্ছিলাম। সুহাস আমাকেই চিঠি দিয়েছে, মানুকে কি দেয়নি? তাহলে মানু শচীর কথা কেমন করে জানল?
ছেলেটির মায়ের সঙ্গে সুহাস কথাবার্তা বলছে। আমি বললাম আস্তে করে। এমন কোনো আভাস দিতে চাই না যাতে মানু বুঝতে পারে তার জন্যই এই বিয়ে আটকে যেতে বসেছে। হিন্দু বাড়ির বিয়ে এক কথায় তো হয় না, 25 রকম ফ্যাসাদ আছে। আমি মানুকে বিয়ের হুজ্জুত বোঝাবার মতন করে বললাম, সুহাস সব জিনিস ঠিক মতন গুছিয়ে বলা কাওয়া করতে পারছে না। কিন্তু তুমি তো চিঠিতে সবই লিখেছ। চিঠিতে লেখা আর মুখে বলা তো আলাদা কথা। তুই দাঁড়িয়ে কেন, বস না। আমি তাই ভাবছিলাম যে আমি যদি সচিকে নিয়ে কলকাতায় যাই, দুটো কাজই সেরে আসতে পারি। কি বলিস? মানু কিছু বলল না, চুপ করে বসে হেঁট মুখে হাতের নখ দেখতে লাগলো। মানু খুব বুদ্ধিমতী। আমার ভয় হচ্ছিল সে বুঝি সব জেনে ফেলেছে। তা তুই কোনো চিঠিপত্তর কি কলকাতা থেকে পেয়েছিস নাকি? কার? সুহাসের? না তো, পাইনি তো। পাসনি? তাহলে সচির কথা। সুহাসের বন্ধু লিখেছে। কে? অবিন? ও, আমাকেও যে অবিন লিখেছে। মানু নখ দেখা বন্ধ করে আমার দিকে মুখ তুলে তাকালো। তার মুখ বলছিল কথাটা সে জানে। আমি যেন হাঁপ ফেলে বাঁচলাম। মানু বলল, আগে শুনলাম ছেলেদের পক্ষ থেকেই তাড়াতাড়ি করতে চাইছে, এখন আবার দেরির কথা উঠছে কেন? হ্যাঁ, আগে তো ওদের তাড়া ছিল, তা আমরা তো পুজোর পর পর করছিলাম। তাছাড়া ছেলে মেয়ে দেখাদেখি আছে, একবার অন্তত চোখে দেখা তো দরকার। আমি নিজেও একটু ঘর বাড়ি দেখতে চাই। হুট করে রাজি হয়ে গেলে পরে কি হয় কে বলতে পারে। আমার তো মনে হয় আয়নাকে নিয়ে আমি কদিনের জন্য কলকাতা থেকে ঘুরে আসি। সচিকে পৌঁছে দেওয়াও হবে, সেই সঙ্গে ওরাও মেয়ে দেখুক, আমরাও ছেলে দেখি। সামনাসামনি কথাবার্তা বলে যা স্থির করার করা যাবে। কি বলিস? তুমি আয়নাকেও নিয়ে যাচ্ছ? হ্যাঁ, ভাবছি ওরও দুদিন একটু জায়গা বদল হবে। হ্যাঁ, তা হবে। কেন, তোর কি অসুবিধা হবে? এই বাড়িতে একা একা থাকবি। না না, আমার কিছু হবে না। থাকতে পারবি তো? হ্যাঁ, পারবো। মানু আরেকটু বসে উঠে গেল। ও চলে গেলে আমি বসে বসে নানা রকম ভাবনা ভাবলাম। আমার কেমন মনে হচ্ছিল মানু যে কথা বলতে এসেছিল তা বলল না। সে কি বলতে এসেছিল আমি জানি না। সে কি সচির জন্যই কিছু বলতে এসেছিল? আয়নার কথা কি কিছু ধরতে পেরেছে? মানুও যেন ইদানিং কেমন হয়ে যাচ্ছে। আজকাল তাকে আমার মাঝে মাঝে বড় বেশি গম্ভীর আর একা একা মনে হয়। তার হাতে এই সংসারের নিত্যদিনের সব দায়িত্ব। এই দায়িত্ব সে পালন করতে করতে এমন এক অভ্যাস করে নিয়েছিল যে আমার মাঝে মাঝে মনে হতো সকালবেলায় ঘুম থেকে উঠে মানু যেন সংসারে শত রকম ছোট বড় কাজ কোলে নিয়ে বসে সারা দিন ধরে একটা মালা গাঁথে। কাজের শেষে সেই মালাটি আমাদের পরিবারের উদ্দেশ্যে উৎসর্গ করে। তার চোখে মুখে এই মালা গাঁথার আনন্দ আমি দেখেছি বরাবর। তাতে মায়া থাকতো, সুখ থাকতো। এখন দেখি মানু যেন কোল বিছিয়ে বসে অন্যমনস্কভাবে মালাটি গাঁথছে বটে, কিন্তু তার সুখ আনন্দ আর তেমন করে চোখে মুখে ফুটছে না। তার কেন এমন হলো আমি জানি না, বুঝতেও পারি না। মানু কি হঠাৎ একদিন এই মালা গাঁথা থামিয়ে কোল থেকে সব ফেলে দেবে? রাত্রে খাওয়া দাওয়া সেরে এসে দেখি আনু আমার বিছানায় মশারি টাঙিয়ে দিয়েছে। এটা বরাবরই সে করে। মাঝে মাঝে মানু। আমার সুখ সুবিধে প্রয়োজন। ওরা দু বোন কতকাল ধরে যে দেখে আসছে আমার তার মনেও পড়ে না। আগে আনুর অভ্যাস ছিল আমার খাবার সময় সামনে বসে গল্প করা। ছেলেবেলায় সে আমার কোল ঘেঁষে বসে খাবার জন্য ঘুম চোখে জেগে থাকত। কোনো দিন খেতে বসে টলে পড়ত। তার মা কত বকত। মেয়েটা তবু তার অভ্যাস বদলাতে পারত না। তার মা মারা গেল যখন আনু তখন বেশ বড় হয়েছে। তখন দেখতাম মাঝে মাঝেই আমার সঙ্গে খাওয়ার সেরে আমার বিছানায় এসে শুয়ে পড়েছে। তার ভয় করত। ভয়টা আস্তে আস্তে কাটল। সে আর শুতে আসতো না।
কিন্তু খাবার সময় আমার সামনে বসে বসে কত রকম গল্প করত। আনুই ছিল আমার সবচেয়ে কাছাকাছির মানুষ। মানুকে তার মণিমা 12 আনা নিজের দখলে নিয়েছিল, আর আমি পেয়েছিলাম 4 আনা। খোকা মানে সুহাসের বেলায় আমি মনির কাছ থেকে 8 আনা নিজের দিকে টেনে নিয়েছিলাম। খোকা বড় হবার পর আনু আমারই 12 আনা দখলে এলো। আমাদের পরিবারের মানুষজন যখন এক একজন করে চলে যেতে লাগলো, ছড়ানো বড় সংসার গুটিয়ে ছোট হয়ে আসতে লাগলো, তখন কে কাকে আঁকড়ে ধরে এরকম এক মন হলো সকলের। আমি যেন আনুটাকেই আঁকড়ে ধরলাম, কিংবা সে আমাকে ধরে থাকলো। সেই হলো আমার সবচেয়ে আদরের। মানু হলো একরকম, আর আনু অন্য রকম। আনু আদুরে, ভীষণ অভিমানী, ভীরু, সরল, হাসি হুজুগের মেয়ে। তার না আছে দায় দুশ্চিন্তা, না সাংসারিক দায়িত্ব। তাকে আমরা এখনও ছেলে মানুষ করেই রেখেছি, অথচ বয়সটা তো তার ছেলে মানুষের নয়। আনুকে যে আর বেশি দিন এই বাড়িতে আমরা ছেলে মানুষ করে ধরে রাখতে পারবো না, এটা বুঝতে আমাদের দেরি হয়নি। তার বাবা মাঝে মাঝেই আমায় বলতো, কি করি বলো তো, নিজে আমি আর ওই দায় নিতে চাই না দাদা। তুমি যা হয় করো, ওই মেয়ে তোমারই। ওরা কেই বা আমার নয়? মানু, খোকা, আনু সকলেই তো আমার। তবু আনুটাই বুঝি এখন সবচেয়ে বেশি আমার। মেয়েটার জন্য আমার দুশ্চিন্তা সবার বেশি। মশারি গোঁজা শেষ করে আনু যাবো যাবো করছিল। আমি বললাম, কি রে, তোর বিনুর খবর কি? আজ তাকে দেখলাম না। এসেছিল। কখন এলো? বিকেলে। বিনুর মেয়ের জন্য যে ওষুধ দিলাম, কেমন আছে? ভালো হয়ে গেছে। আনু কথা বলতে বলতে একদিকে সরে গিয়ে আমার জন্য সামান্য ভাজা মশলা নিয়ে এলো। কাচের ছোট্ট প্লেট থেকে মশলা তুলে মুখে দিতে দিতে আমি বললাম, কলকাতায় গিয়ে তুই থাকতে পারবি তো? কলকাতায় যাওয়ার ব্যাপারটা আনু প্রথমবার যেইভাবে নিয়েছিল, এখন যেন আর সেইভাবে নিতে পারল না। সে আমার দিকে তাকালো, বোঝবার চেষ্টা করলো হঠাৎ তাকে কলকাতা পাঠাবার গরজটা কেন হলো। আনু তার বিয়ে সম্বন্ধের কথা জানে, কথাবার্তাও যে অনেকটা এগিয়ে গিয়েছে তাও তার কানে যায়নি বলে তো মনে হয় না। তার বন্ধু বিনুই আমার কাছ থেকে নানা খবর নিয়ে গেছে। আনুর মুখ দেখে মনে হলো সে হয়তো সন্দেহ করছে তাকে কলকাতায় নিয়ে যাবার গরজটা তার বিয়ের জন্যই। আনু চুপ করে থাকলো। এবার আর সে চট করে বলতে পারল না সে যেতে রাজি। তার সংকোচ হচ্ছিল। আমি বললাম, তোর দাদার কাছ থেকে 2 দিন বেরিয়ে আয়, ভালো লাগবে। জায়গা বদল হলে দেখবি শরীরটাও ভালো হবে। দাদা আমায় যেতে লিখেছে? দাদা না লিখলে তুই কি যাবি না নাকি? আমি তোকে পাঠাবো। আনু এবার মাথা হেলিয়ে বলল সে যাবে। ও চলে গেল। মেয়েটার পেছন থেকে দেখলে মনে হয় ও ওর মায়ের মতন হয়েছে। আনুর মা মাথায় লম্বা ছিল না, কিন্তু হাঁটা চলা ঘাড় অনেকটাই আনুর মতন। খাওয়া দাওয়ার পর ঘরের সামনে পায়চারি করা আমার অভ্যাস। আজ আর পায়চারি করতে ইচ্ছে করছিল না, অথচ খানিকটা হাঁটা চলা না করে শুয়ে পড়লে একটা ভার বুকের তলায় জমে থাকবে, অস্বস্তিতে ঘুম হবে না। বারান্দার দিকে দরজাটা ভেজানো ছিল, খুলে বাইরে বারান্দায় এলাম। গরমটা আর নেই, ঠান্ডা বাতাস বইছে। পুজোর ঘরের সামনে বাতাবি লেবুর পাতা দুলছিল। সামনে বাগানে জ্যোৎস্না আরও ফুটফুট করছে। দূরে রেল ফটকের দিকে একটা মালগাড়ি দাঁড়িয়ে পড়ে ঘন ঘন হুইসেল দিচ্ছিল। বারান্দার গা ঘেঁষে পায়চারি করতে করতে চোখে পড়ল মানুদের ঘরের বারান্দা ঘেঁষে জ্যোৎস্না এসে গেছে। বেশি দূর ওটা আসবে না, ঘুরে যাবে। আমার বাবা যতটা এলাহি কাণ্ড করে এই বাড়ি তৈরি করেছিলেন, তাতে সবকটি ঘরের পক্ষে সব কিছু পাওয়া সম্ভব নয়। সংসারে এটা বড় খাঁটি জিনিস। আমরা সবাই সমান করে সমস্ত কিছু পেতে পারি না। ভগবান কাকে কতটুকু দিতে চেয়েছেন কে বলবে। আমি আমার ভাগ্যটুকু স্বীকার করে নিয়েছি। আমার বাবা আমাদের 2 ভাইকে মানুষ করতে কোনো গাফিলতি করেননি। দুজনেই সমানভাবে মানুষ,
তো প্রতাপ যা করতো আমি পারতাম না। প্রতাপ ছিল একরোখা, পরিশ্রমী, বুদ্ধিমান। আমি কোনো দিনই জেদি হতে পারিনি। আমার স্বভাবে খানিকটা আলস্য ছিল। প্রতাপের মতন সাংসারিক বুদ্ধিও আমার ছিল না। সে আমার ছোট হয়েও আমার অভিভাবক হয়ে গিয়েছিল। আমার ওপর তার ভক্তি ভালোবাসার অভাব কোনো দিনই দেখিনি। তবু আমার মনে হয় প্রতাপ আমার ওপর আরও একটু ভরসা করতে পারত। সে কোনো দিন আমার ওপর ভরসা করতো না। দোষটা আমার। আমি পারিবারিক ব্যবসাপত্রে হাত দিতে গিয়ে সামলে উঠতে পারিনি, কিংবা আমার স্বভাবে এমন একটা অক্ষমতা ছিল যেটা প্রতাপ জানত। কিন্তু বুদ্ধি রেখেও তো প্রতাপ শেষ পর্যন্ত সুখী হতে পারল না। সুখের জন্যে সে যতটা ছুটেছিল ততটা ছুটে সে কি পেয়েছে আমি তো জানি। বুড়ো বয়সে নিরিবিলিতে বসে আমরা দুই ভাইয়ে যখন 5 রকম কথা বলতাম, তখন প্রতাপ মাঝে মাঝে বলতো, এই বয়সে এত রকম ঘা খাবো কে জানতো বলো? আমার আর সহ্য হয় না। আমার ভাই বেচারির মনে শেষের দিকে যত দুঃখ জমেছিল তার অনেকটাই আমি জানি। বড় মেয়ের জন্য তার আফসোসের অন্ত ছিল না। ছেলেটা আস্তে আস্তে তার কাছ থেকে অনেক দূরে সরে গেল। না, আমি খোকার কলকাতায় থেকে যাওয়ার কথা বলছি না। আমি বলছি ছেলে আর বাবার মধ্যে মনের তফাৎ। খোকাটা তার বাবার কাছ থেকে বরাবরই একটু তফাতে থাকতো। আমার দিকেই তার টান ছিল বেশি। এটা তার বাবা বুঝতো না এমন নয়, কিছু বলতো না। প্রতাপের স্ত্রীও মারা গেল অনেক দিন অসুখে ভুগে ভুগে। তার স্ত্রী, আমার ভাতৃবধূর জন্যে আমার নিজের শোকতাপ আমি কোনো দিন বুঝতে পারিনি। আমার স্ত্রী মণি মারা যাবার পর সবই সে নিজের হাতে তুলে নিয়েছিল। আমার ওপর যত্নের কোনো অভাব সে কোনো দিনই ঘটতে দেয়নি। আমার ভাতৃবধূ হলেও সে আমার সঙ্গে কথা বলতো। সেকেলে আচার আমাদের বাড়িতে চলতো না, বাবা মা চলতে দেয়নি, আমরাও নয়। স্ত্রী মারা যাবার পর প্রতাপ খুবই ভেঙে পড়েছিল। তার শরীর, স্বাস্থ্য, মন সেই যে ভাঙতে শুরু করল, আর সেরে উঠল না। শেষের দিকে তার মাথায় আরও একটা দুশ্চিন্তা এসেছিল ছোট মেয়েকে নিয়ে। আনুর বয়স বাড়তে বাড়তে 20-21 হয়ে গেল, অথচ তার কোনো ব্যবস্থা সে করতে পারছে না, এই ক্ষোভ ছিল তার। প্রতাপ যে তলায় তলায় চেষ্টা করেনি তাও নয়, কিন্তু আমরা দুজন ছাড়া সেই কথা কারোর জানার নয়। একটা ছেলে মোটামুটি প্রতাপের মনে ধরেছিল, কিন্তু আমার ধরেনি। কথাটা চাপা পড়ে গেল তখনই। আমার অমতে আর হাত বাড়াবার সাহস প্রতাপের হয়নি। সংসারে আমি চিরটা কালই মুখ বুজে থেকেছি। না থাকলেই হয়তো ভালো ছিল। ওই যে মেয়েটা মানু, ভগবান যাকে রূপে গুণে রাজেশ্বরীর মতন করে গড়ে তুলেছিলেন, সেই বেচারির মুখের দিকে তাকালে নিজেকে কোথায় যেন অপরাধী বলে মনে হয় আমার। মানুর বাবা যা চেয়েছে আমি তাতে মাথা না নাড়লে এমন কি হতো? প্রতাপ আমায় অমান্য করতো কিনা আমি জানি না, হয়তো শেষ পর্যন্ত করত। তবু আমার বিবেকে লাগতো না। আমি প্রতাপের এই লোভ পছন্দ করিনি। তার তখনকার আচরণ দেখে মনে হতো প্রতাপ যেন মস্ত এক জুয়া খেলায় নেমেছে। ও কার সঙ্গে জুয়া খেলছে এটা ভেবে দেখিনি। আমি জানি মানু মনে মনে আমার ওপর একটা অভিমান পুষে রেখেছে। সেভাবে আমি বাধা দিলে এই অবস্থা তার হতো না। প্রতাপের ছেলেমেয়ের বিয়ে থার ব্যাপারে আমি যে কি করে হাত দিই আমি তা বুঝতে পারিনি। তার অধিকার কাটতে গেলে মনোমালিন্য হতো। আমাদের দুই ভাইয়ের সম্পর্ক নষ্ট হতে পারত। আমি বাধা দেবার সাহস পাইনি, জোরও পাইনি। কিন্তু পরে আমার মনে হয়েছে আমার ভুল হয়েছিল। আমি নিঃসন্তান, প্রতাপের ছেলেমেয়েরাই আমার সন্তান। আমি আপত্তি করতে পারতাম। প্রতাপ যে আমায় অমান্য করত এমন কথা জোর করে বলা যায় না। পায়চারি শেষ করে শোবার ঘরে ফিরে এলাম। কাজকর্ম সারা হয়ে গেছে বাড়ির। দরজা টরজা বন্ধ হবার আর শব্দ হচ্ছিল। কার্তিক তার কাজ সারছে। মানুর গলার সাড়া পাওয়া গেল। ভেতরের ঘরের আলোটালো নিভে এলো। শুয়ে পড়ার পর অন্যমনস্ক হয়ে কী যেন ভাবতে ভাবতে আমার একটা গান মনে এলো। মনির যখন মন টন খুব খুশি থাকত
তখন গুনগুন করে গাইতো। গানটার পদ আমার ঠিক খেয়াল নেই, তবে ভাবটা আমার মনে আছে। আকাশের তারা কখন বুঝি হারিয়ে যাবে সেই ভয়ে আমি চোখের পাতা বুঝতে পারি না। মনির এই গান কার উদ্দেশ্যে তা আমি জানি না, তার দেবতার উদ্দেশ্যেও হতে পারে, মনি আমায় বলেনি। কিন্তু আজ আমার নিজেরই মনে হয় আমারও সেই একই অবস্থা। আমিও সেই কবে থেকে চেয়ে আছি, আজও চোখের পাতা বন্ধ করা গেল না। কিন্তু আমি কোন আকাশের দিকে তাকিয়ে আছি? বিছানায় শুয়ে পড়ার আগে বাতিটা নিভিয়ে ছোট টর্চটা নিয়ে নিলাম। মশারি সরিয়ে বিছানায় শুতে গিয়ে দেখি আমার বাঁ পাশের জানলাটা বাতাসে ঠকঠক করে কেঁপে আবার থেমে যাচ্ছে। বাইরে তবে হঠাৎ দমকা বাতাস এসেছে। এই বাতাস আস্তে আস্তে একদিন মেঘ উড়ে আসবে, তার আর দেরি নেই, বর্ষা নেমে যাবে। আমি, আমার মনি, আমাদের পিতৃপুরুষ, এই পরিবার, প্রতাপ, তার বউ, মানু, খোকা, আনু, সব যেন আমার মধ্যেই মিশে আছে। এই বাড়িকে শুধু বাড়ি হিসেবে আমি ভাবতে পারি না। এর যেখানে যা কিছু সবই আমাদের জীবনের অংশ হয়ে গিয়েছে। মনির মতন আমি মায়ায় জড়িয়েও নিজের জন্য একটা দরজা খুলে রাখতে পারিনি। আমার কাছে এটা মোহ, মায়া নয়। এই মোহ কেন? বাবা মার জ্যেষ্ঠ সন্তান হয়েও আমি এই বাড়িতে কর্তৃত্ব করিনি, সেই ক্ষমতা আমার ছিল না। আমি আমাদের পরিবারের সম্মান মর্যাদা বাড়াতে পারিনি, সে সাধ্যও আমার ছিল না, সাধও নয়। আমি বিপত্নিক হয়েছি অনেক কাল। আমার নিজের কোনো সন্তানাদি ভগবান দেননি, তবু এই মোহ কেন? মনিকে আমি একবার বলেছিলাম, ঠাকুর দেবতার দয়া চেয়ে কেউ কেউ তো ছেলেপুলে পায়, তুমি কি কোথাও মানত করবে? না। তোমার জন্য আমার বড় কষ্ট হয় যে মনি। কই, আমার তো কোনো কষ্ট নেই। তোমার যদি কষ্ট থাকে তুমি কষ্ট করে কাঁদতে যাও, আমায় বাপু কাঁদাতে এসো না তো। আমার কষ্ট ছিল না, কিন্তু নিজের অক্ষমতার জন্য লজ্জা ছিল। আমার বাবা ডাক্তার, আমি পরে শুনেছি বেশি বয়সে আমার সাধারণ একটা রোগ হয়, মাম্পস। তার হঠাৎ আসা হঠাৎ যাওয়ার মধ্যে শঙ্কার কোনো কিছু ছিল না, কিন্তু ভিতরে ভিতরে সে কোথায় আমাকে অক্ষম করে গেল তা কেউ জানল না। মনির সন্তানাদি হলো না, সে পরে এটা শুনেছিল কিন্তু কাঁদতে বসেনি। আমায় বলেছিল, তুমি মিথ্যে মিথ্যে মন খারাপ করো না, কত মানুষের তো কত কি হয়, কে কত দুঃখ পায়, কত রোগভোগ সয়। ভগবানের কাছে সব চাইতে নেই গো, তিনি যতটুকু দিয়েছেন ততটুকু নিয়ে তৃপ্তি পাবার চেষ্টা করো। তুমি তো কত কিছু পেয়েছ, নিজের দুটো ছেলেপুলে না থাকলেই কি হলো, মন খারাপ করতে হবে না। মানু আছে, খোকা আছে, এরাও তো তোমাদেরই রক্ত। আমি মনির কথা বর্ণে বর্ণে মানি। আমার নিজের সন্তান থাকলেও মানু, খোকা, আনুর চেয়ে আমার নিজের হতো না। আমার মনকে আমি 1000 বার করে বুঝিয়েছি, সংসারে অনেক প্রাপ্তি দৈবের সহায় ছাড়া হয় না, কিন্তু মানুষ হাত বাড়িয়ে গ্রহণ করতে পারে, সেটা স্বেচ্ছায় হয়। কথায় বলেছে, দাও অ্যাকসেপ্ট অ্যান্ড দাও রিজয়েস। আমরা বলি গ্রহণের দ্বারাই সুখ। আমি গ্রহণ করব যা আমার হৃদয়কে পর্যাপ্ত করবে, প্রসারিত করবে, যা আমার মানব বৃত্তিকে তৃপ্ত করবে, সেই গুণগুলি আমি গ্রহণ করব। গ্রহণ দ্বারাই চিত্ত শোধিত হয়। আমার যিনি ঈশ্বর, তার কাছে আমার আর কিচ্ছু প্রার্থনা নেই। জীবনের শেষটুকু আমি এইভাবেই কাটাতে চাই, আমার এই সংসারের সকল পরিজনের সুখ দুঃখের ভাগিদার হয়ে। আমি চঞ্চল হলে ওরা চঞ্চল হবে, আমি নিরাশ হয়ে পড়লে ওরাও হতাশ হবে। ওরা আজও তাদের জ্যাঠামশাইয়ের মুখের দিকে তাকিয়ে আছে। চোখ বুজে কয়েক দণ্ড শুয়ে থাকতে থাকতে আমার এবার শচীর কথা মনে পড়ল। ছেলেটা মনে মনে কি স্থির করবে কে জানে। কাল তার আসার কথা, না আসা পর্যন্ত আমার দুশ্চিন্তা। শচী বড় আশ্চর্য ছেলে, আমি বরাবরই দেখলাম তো। সে মাথার ওপর খাঁড়ার দুঃস্বপ্ন দেখেই ছুটে বেড়ালো। এই দুঃস্বপ্ন দেখার কারণ যে নেই তা নয়,
তবু ভাবি শচী যদি অতটা বিহ্বল না হতো, ছেলেটা কিছু সুখ শান্তি পেত। আমার মনে মনে ইচ্ছা ছিল মানুর সঙ্গে শচীর বিয়ে হয়। কথাটা এই বাড়িতে একবার উঠেও বরাবরের মতন বন্ধ হয়ে গেল। প্রতাপ রাজি হলো না, সে অরাজি হলো, আমিও তখন অরাজি হলাম। প্রতাপ ভেবেছিল অন্যের দুর্ভাগ্যের সঙ্গে তার মেয়ের ভাগ্য জড়াবে না। সে জানত না ভাগ্যটা যদি বিশ্বাস করতেই হয় তবে সে হলো ভগবানের হাতে, মানুষের হাতে নয়। মানুষ যেটুকু হিসেব করতে অভ্যস্ত, তার বাইরে একটা বেহিসাব না থাকলে ভাগ্য বলে কিছু থাকে না। মানুষ সঙ্গে শচীর বিয়ে হলে ওরা দুজনেই জীবনের কিছু সুখ শান্তির স্পর্শ পেত। দুজনেই তা থেকে বঞ্চিত হলো। শচীও আমার আর একটা মায়া, আমার ঘরের মায়া, আমার বাইরের মায়া, এইসব মিলিয়েই হয়তো আমার মনের আকাশে কয়েকটা তারা এখনো জ্বলছে। আমি চোখ বুঝতে পারি না, কি জানি কে কখন হারিয়ে যায়, কিংবা আমি নিজের আর চোখের পাতা খুলতে পারি না। আমি সেই ভয়ে মদিনা আঁখি, পাছে তারা হারা হয়ে থাকি। আজকের পর্ব এখানে শেষ হলো। আগামী পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরছি। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। যারা নতুন এসেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই করে রাখবেন। আজকে এই পর্যন্তই। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।